সইবে না রে মুসলমান, জলিলুলের কালে কালে জুতা মারো তালে তালে, জলিলুলের কালে কালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। আপনার এত দেখতে মন চায় খোলামেলা, আপনি আপনার জন দেখেন, আর যারা আছে তাদেরকে দেখেন। আপনার জামাতের এমপি গুলোকে খুলে খুলে আপনার দেখতে হবে এ ধরনের আচরণ পেয়েছেন কোথায়। জাতীয় সংসদে কে আপনাকে চেহারা দেখাবে আর কে দেখাবে না, এটা তো আপনার জানার অধিকার নেই। কে অধিকার দিয়েছে আপনাকে? শাসক যদি এই প্রতিষ্ঠানগুলো আদর্শ দিয়ে হারাইতে না পারে, কারণ সেবা ভালো, মানুষ পছন্দ করে, তাইলে হারাবে কিভাবে? আইন দিয়া, প্রশাসন দিয়া, লাইসেন্স বাতিল করিয়া, ভোট দখল করিয়া, অনিয়ম পাওয়া গেছে বলে তদন্ত বসাও, বাংলাদেশ ব্যাংক দিয়ে ভোট ভেঙে দাও, স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়ে লাইসেন্স বাতিল করো। কিন্তু আসল লক্ষ্য কি? প্রতিষ্ঠান না, আসল লক্ষ্য প্রতিষ্ঠানটা যে বিকল্প শাসনের ছবি আঁকতেছিল সেই ছবিটা মুছে দেওয়া। আমার কিন্তু সন্তান নাই, আমি এই হসপিটালটাকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক। কারণ যেহেতু গর্ভবতী ডিপার্টমেন্টে কাজ করি, এখানে মায়েদেরকে সেবা দিই এবং তাদের বাচ্চাকে সেবা দেওয়া মানে মনে হয় কি আমারই সন্তান, আমারই পেটের। এই কাজটা কদিন করতে পারতেছি না, ঘুমাইতেই পারি না, অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ, কিন্তু যে কাজটা হয়েছে আমরা অবশ্যই চাই সরকার এটাকে তদন্ত করুক, তদন্ত করে যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি দিই। কিন্তু লাইসেন্স বাতিলের পর রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে বন্ধ রয়েছে বহির্বিভাগের সকল চিকিৎসা কার্যক্রম। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 200-র বেশি রোগী। এদিকে আদ্দিন হাসপাতালে এসে চিকিৎসা না নিতে পারায় কামাল মিয়া নামে এক কিডনি রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুবাই থেকে পালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। শোনা যাচ্ছে যে বেনজির আহমেদকে গতকাল গ্রেফতারের পর থেকে দুবাইতে আতঙ্ক চলছে আওয়ামী লীগ পরিবারে। আওয়ামী লীগের যত নেতাকর্মী দুবাইতে অবস্থান করছিলেন, আরব আমিরাতে ছিলেন, তারা সবাই সেই দেশ ছেড়ে বিভিন্ন দিকে ছুটাছুটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনারা জিতছেন, এখন আপনারা জিতছেন, যান, আপনারা ফার্স্ট হয়েছেন। বহুত হ্যাডম আপনাদের। ক্ষমতায় থাকলে নিজেদেরকে অনেক হ্যাডমালাই মনে হয়। হাসিনাও মনে করতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড নিজেও মনে করতো এই হাসপাতাল অন্যায়ভাবে বন্ধ করাটা বিএনপির অন্ধকার ইতিহাসের সাথে যুক্ত হয়ে থাকবে। এই কাম কইরা কত মজলুমের অভিশাপ বদদোয়া কামাইছেন, তার ইয়ত্তা নাই। আপনি কি জানেন কে এই সালাউদ্দিন আহমদ? তিনি তারেক রহমানের লজিং মাস্টার। 80-র দশকের সেই লজিং মাস্টার আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ড্রাইভার সহ 4 গাড়ির মালিক। অথচ এত গাড়ি থাকার পরও এসালমের গাড়ি তার প্রথম পছন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদ্দিন হসপিটালে নতুন তথ্য বের হয়েছে, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। কেননা গতকালকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী তিনি মিডিয়ার সামনে এসে বলছে যে আদ্দিন হসপিটালের কর্তৃপক্ষ আমার পিছনে পিছনে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে ঘুরেছে, কিন্তু আমি সেগুলোকে গ্রহণ করি নাই। কেন? যে তারেক রহমান, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তার পূর্ণ সমর্থন আছে আমার উপরে যে আমি যা করি সে সেটাই মেনে নেবে, এই জন্য লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর এটা তো জামাতির, এই বেটা তো জামাতি, মানে এই হসপিটালের যে পরিচালক তিনি জামাতি। তো তিনি জামাতি বলেই সে অপরাধ না করলেও তার অপরাধ, তার কথার ভাষ্য অনুযায়ী, তার কথার ধরন সাইজ অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে সে জামাতি, তার মানে সে মহা অপরাধী, সে কিছু করুক আর না করুক। দর্শক, হই হই কাণ্ডর আর রই রই ব্যাপার কেন বললাম? দেখেন, আজকের মিডিয়াতে, আজকের পত্রিকায়, আমার দেশ সহ আরো বিভিন্ন পত্রিকায় এসেছে হসপিটাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে তারা বিবৃতি দিয়েছে, আমরা একটা টাকাও কাউকে স্বাধীন নাই, কাউকে ঘুষ দিতে চাই নাই, কারো নিকটে আমরা যাই নাই যে লাইসেন্স বাতিল করিয়েন না, আপনাকে টাকা দিচ্ছি, ঘুষ দিচ্ছি, এরকম কোনো কথা আমাদের হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কাউকেই কোনো কিছু বলা হয় নাই। তাহলে কি হলো? এর মানে কি হলো? স্বাস্থ্যমন্ত্রী মিডিয়ার সামনে এসে বলছে যে কোটি কোটি টাকা নিয়ে তার পিছনে পিছনে ঘুরছে ঘুষ দেওয়ার জন্য, অথচ তিনি ঘুষ গ্রহণ করেননি। আর হসপিটাল কর্তৃপক্ষ তারা নিজেরা এসে সংবাদ সম্মেলনে ওপেনে বলতেছে যে না, আমরা একটি টাকাও এরকম কাউকে দেওয়ার চেষ্টা করিনি, বা কারোর সাথে কথা বলেছি ভাই আমার লাইসেন্স বাতিল করিয়েন না, সুপারিশ করেন, টাকা দিচ্ছি, ঘুষ দিচ্ছি, এরকম কাউকেই আমরা বলিনি। তার মানে কি? তার মানে ডাল মে কুচ কালা হে, এই স্বাস্থ্যমন্ত্রী যে বললেন, তাহলে এর মানে কি? এর পিছনে কারা রয়েছে? এটা কিসের দিকে ইঙ্গিত করে? ওই দিকে ইঙ্গিত করছে এটা জামাতের হসপিটাল। এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা, এটা গরিবের হসপিটাল, এইটাই হলো বড় সমস্যা। এই হসপিটাল বন্ধ না করলে প্রাইভেট হসপিটালের মালিকরা অখুশি, নাখুশি এবং তাদের কাছ থেকে মাল কামাতে পারবে না। এই জন্য এই হসপিটাল বন্ধ করতে হবে। এই হসপিটাল বন্ধ করলেই প্রাইভেট হসপিটালের নিকট থেকে মাল কামানো যাবে। এই জন্য এটাকে যে কোনো ভাবে বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংক জামাতের, যে কোনো ভাবে ইসলামী ব্যাংক বন্ধ করতে হবে। ইবনে সিনা জামাতের, যে কোনো ভাবে ইবনে সিনা বন্ধ করতে হবে।
এই হলো বর্তমান সরকার এবং সরকারের আশেপাশে যে সমস্ত মন্ত্রিত্ব রয়েছে, এদের এই একটা অবস্থা, উঠে পড়ে লেগে গিয়েছে জামাতের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ডামায় দেওয়া, একেবারে শেষ করে দেওয়া, অচল করে দেওয়া, এটাই হলো সরকারের টার্গেট দর্শক। এছাড়াও দেখেন সংসদের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, টুপি আছে, শরীরে জামা আছে, মানে জুব্বা বা পাঞ্জাবি আছে, এমন একজন ফেরেশতার মতো ব্যক্তি হিজাব নিয়ে কটূক্তি করেছে। যেই হিজাব, যেই পর্দা আল্লাহর বিধান কোরআনের মধ্যে আছে, পর্দা করা ফরজ, অথচ তিনি সেই পর্দাকে, সেই হিজাব পরিধানকারীদেরকে কটাক্ষ করে কি বললেন দর্শক? কি বলছেন? অনেকে শুনেছি, অনেকে শুনে নাই। কি বলছেন দর্শক? আমরা আজকের ভিডিওর মধ্যে সবটুকু শুনে আসবো এবং শুনে এসে আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে আসি। কাল থেকে একটা বিষয় খুব সহ্য করতে খুব কষ্ট হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বেশ দুর্ভাগা। তো কেন দুর্ভাগা, আমি একটু ভিডিও ক্লিপ আপনাদেরকে করবো, দেখাবো। আপনি যা করবেন আমি আপনার পূর্ণ সমর্থন দিয়েছি, আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আমাদের লোকেরা বলে যে এটা নাকি ইচ্ছা হয়েছে, মানে ও ব্যাটা জবাব দেবে, তার লাইসেন্স বাতিল করবে নাকি চুমা বলতে বলেন তো? ওরা এখন ওনার পক্ষে কথা বলে, কথা বলবেন। যাই হোক, আমার ভিডিও দেখানো শেষ। আমাদের বহু বন্ধু বান্ধব আছে যে যারা হয়তো ব্যবসা করেন, অথবা চিকিৎসক আছেন, অথবা আইনজীবী আছেন, যে তারা তাদের যা ইনকাম তার চেয়ে অনেক কম ট্যাক্স দেয়, মানে সোজা কথা হলো ট্যাক্স ফাঁকি দেয়। তো যারা ট্যাক্স ফাঁকি দেন তাদের যুক্তি কি জানেন? তাদের যুক্তি হচ্ছে যে আমি যে বেশি করে ট্যাক্স দিব, তো রাষ্ট্র আমাকে কি মর্যাদা দিবে? হ্যাঁ, কারণ রাষ্ট্র চালানোর দায়িত্ব যদি এইরকম মেজাজের লোকেরা থাকে যে যারা নাগরিকরে সম্মান করে কথা বলে না, এবং উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দোহাই দিয়েছেন যে উনি যেটা করবেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী মানে সেটা সমর্থন করবেন, কাজে উনি যেই সিদ্ধান্তই মানে নেন না কেন। তো খেয়াল করবেন যে স্বাস্থ্যমন্ত্রী সাহেব যেই লোকটা সম্পর্কে কথা বলেছেন যে ওকে, হ্যাঁ ওকে শব্দ করে, তিনি কে জানেন? তিনি হলেন এই আদ্দিন হাসপাতাল এবং আদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার শেখ মহিউদ্দিন। ডাক্তার শেখ মহিউদ্দিন কিন্তু উনি বড় ব্যবসায়ী আকিজ সাহেবের ছেলে, বড় ছেলে। আকিজ সাহেবের 10 ছেলে, এর ভিতর মানে প্রথম ছেলে উনি। তো উনি কিন্তু শুধু ব্যবসায়ী নন, উনি কিন্তু MBBS ডাক্তার। উনি মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে কোয়ালিফাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল মেডিকেল কলেজ থেকে উনি MBBS পাস করেছেন। তারপর উনি কিছুকাল প্র্যাকটিসও করেছেন। তারপরে উনি করেছেন যে চিকিৎসা পেশার জন্য বড় ধরনের প্রতিষ্ঠান করেছেন, কারণ ওনাদের পরিবারের স্বপ্ন অনুযায়ী সেরকম ওনাদের যখন সামর্থ্য হয়েছে, ওনারা তখন এখানে আদ্দিনের মতো স্বল্প খরচের মানব সেবার একটা প্রতিষ্ঠান করেছেন। তো তাহলে মহিউদ্দিন সাহেব MBBS ডাক্তার এবং 9টা হাসপাতাল এবং 5টা মেডিকেল কলেজ পরিচালনা করেছেন। বাংলাদেশের সকল মানুষ সাক্ষী যেখানে খুব অল্প খরচে দরিদ্র, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের চিকিৎসা হয়, অপারেশন হয়। তাহলে আসলে সেটা তিনি অপরাধী করেছেন। এবং ওনারা কোন পরিবার থেকে এসেছেন জানেন? ওনারা 1000 কোটি টাকা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে। তো এরকম 1000 কোটি টাকা ট্যাক্স দিল, হাসপাতাল প্রতিষ্ঠা করলো, যে কোনো কারণেই হোক, হয়তো কোনো সাবোটাজ হতে পারে, তাহলে নিজের হাসপাতালের, নিজের বাগানের, নিজের সম্পদের ক্ষতি করার জন্য এরকম কেউ 6টা শিশুকে হত্যা করবে? একথা পাগলে বিশ্বাস করে? একথা আমরা বিশ্বাস করবো? বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করে না যে নিশ্চয়ই এখানে কোনো সাবোটাজ হয়েছে, বা কোনো মানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ডিজি মহোদয় বলছিলেন যে এখানে টেকনিক্যাল কোনো ত্রুটি আছে। তো টেকনিক্যাল ত্রুটির জন্য কি মনে করেন যে মালিকরে ফাঁসি দিতে হবে বা তাকে অবজ্ঞা করতে হবে? এই পর্যায়ে যারা জড়িত আছে এটা সবাই বলতেছে যে জড়িত যদি কেউ থাকে, যদি উইলফুল কোনো নেগলিজেন্সি থাকে, তাহলে অবশ্যই তার মনে করেন যে বিচার হবে, শাসন হবে। এখন তাহলে, এবং এই ধরনের কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে এই শত শত হাজার হাজার কোটি টাকা আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু বিনিময়ে এরকম আমরা শাসক পাচ্ছি যে যারা রাষ্ট্রের নাগরিকের প্রতি মিনিমাম যাদের শ্রদ্ধাবোধ নাই, আমরা সেই লোকদের দ্বারা শাসিত হচ্ছি। এবং প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে উনি পার পেয়ে যাচ্ছেন। কিন্তু এটা আমাদের জন্য, বাংলাদেশি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য। সেজন্য আমি তো একজন চিকিৎসক, আমরা দেখতে পাচ্ছি এখন এই ইয়াং চিকিৎসক সমাজ এই দেশে আর থাকছে না কেউ। তারা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, ইউরোপে চলে যাওয়ার জন্য লাইন ধরছে যে এই দেশটা মানে বসবাসের জন্য ও জীবনযাত্রার সূচকে এবং মানে সব দিক দিয়ে এর সূচক হচ্ছে নিম্নমুখী। এখন যিনি এভাবে নাগরিকদেরকে অপমান করলেন, কোনো মানুষ বিচারের আগে আমরা তাকে দোষী বলতে পারি না। বিচার কমপ্লিট হবে, তখন রাষ্ট্রের ফৌজদারি আইনে তার দণ্ড হয়, তাহলে তিনি সাজা ভোগ করবেন, তখন আমরা তাকে অপরাধী বলতে পারি। তার আগে কিন্তু কোনো মানুষকে আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি না, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারি না। এবার আসেন যে ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেবের কথায়। ওনাকে যদি দেখেন কেউ
তাহলে দেখবেন যে উনি সর্বদা সাদা পায়জামা পাঞ্জাবি এবং মাথায় টুপি পরে চলেন। ওনার আচরণে, ওনার ব্যবহারে, ওনার চলাফেরায়, এবং উনি যেখান দিয়ে হেঁটে যান ওই মাটিতেও আওয়াজ হয় না, যেখান দিয়ে হেঁটে যান ওই মাটিতেও আওয়াজ হয় না, এবং মানে কোনো মানুষ দেখলে বুঝবে না যে উনি এরকম হাজার কোটি টাকা মালিক একজন মানে শিল্পপতি। এরকম কিন্তু ওনার চলাফেরা। একদিন একটা ঘটনা বলছি যে আমরা ওনার সঙ্গে ছিলাম। এখন শ্রমিকরা মাথায় বহন করছিল বস্তা, উপরে উঠেছিল, মানে কনস্ট্রাকশন কাজ হচ্ছিল তাদের। তো উনি অথবা কোনো চালের বস্তা হতে পারে, আমার ঠিক খেয়াল নাই, হঠাৎ করে উনি বললেন যে বস্তাটা আমার মাথায় উঠে দাও। আমরা সব অবাক হইলাম, কি ব্যাপার, বস্তা তার মাথায় উঠে দিতে হবে? তখন বলছে না, এরকম একটা বস্তা বহন করা যে কি কষ্ট সেটা আমি একটু ফিল করতে চাই। সত্যি সত্যি বস্তা তার মাথায় উঠে দেওয়া হলো এবং উনি নিয়ে ছাড়লেন, এবং সেটা উনি একটা মানে কয়েক ফ্লোর উপরে এ করার পরে তারপর আমরা বললাম যে স্যার এবার দিয়ে দেন। এরপরে আরেকটা কথা আমি বলি যে আব্দুল কাদের সাহেব নামক ওনার কোম্পানির একজন ডাইরেক্টর আছেন। ওই ভদ্রলোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুবই বিনয়ী একজন মানুষ, খুবই সুন্দর চেহারা দেখতে, সব দিক দিয়ে উচ্চশিক্ষিত, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনি অনার্স মাস্টার্স করা। তো একদিন হঠাৎ করে স্যার মানে ওনার কাছ থেকেই শোনা যে উনি বলছেন যে স্যারকে যে কোথাও একটা স্যান্ডেলটা খুলে হাতি নিয়ে মনে করেন যে যেতে হবে সেই জায়গায়। তো আব্দুল কাদের সাহেব বলছেন স্যার আমি আপনার জুতাটা নেই। তো বলছে না, তুমি বরং তোমার জুতাটা আমাকে দাও। যে তার কোম্পানি হোক ডাইরেক্টর, কিন্তু তার এমপ্লয়িকে বলতেছেন যে তোমার জুতাটা আমাকে দাও। এরকম একজন বিনয়ী মানুষ, এবং যারা ওনার সাথে পরিচিত তারা জানেন যে আধা ঘন্টা যদি কেউ ওনার সাথে কথা বলেন তাহলে মোহিত হয়ে যাবেন যে বাপ এই লোকের মধ্যে এরকম শক্তি আছে, এরকম বিনয়ী এবং এরকম একজন ট্যালেন্ট এবং এরকম একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ উনি। তো ডাক্তার শেখ মহিউদ্দিনকে অপমান করা হচ্ছে, এটা ইটস এ স্যাম্পল যে বাংলাদেশের একজন নাগরিক যিনি শত কোটি টাকা ট্যাক্স পে করেন আর এবং মানুষের নাগরিকের চিকিৎসার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে হসপিটাল বানিয়েছেন, যেখানে মানুষের বলতে গেলে অলাভজনক চ্যারিটি পর্যায়ে চিকিৎসা চলে। আজকে সাংবাদিকদের কাছে রাষ্ট্রীয় নাগরিকরাই বলতেছে, রোগীরাই বলতেছে যে যারা হাসপাতাল বন্ধ হওয়ার কারণে যারা কান্নাকাটি করছে, যেখানে ভর্তির সুযোগ পাচ্ছে না, সেই জনগণই বলতেছে যে আমাদের নামমাত্র মূল্যে মাত্র 250 টাকা মূল্যে ডায়ালাইসিস, খুবই অল্প খরচে আইসিইউ এবং এনআইসিউর সিট পাওয়া যায় দিনে এবং চিকিৎসা হয়। তাহলে সেটি মহিউদ্দিন সাহেব অপরাধ করে ফেলেছেন। সেই জন্য রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের যিনি দণ্ডমুণ্ডের মাথা, আমরা বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন যে রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের মা, এবং যত হসপিটাল আছে, যত চিকিৎসক আছে, এবং আমরা যারা স্বাস্থ্যকর্মী আছি, আমরা হলেন ওনার সন্তানের মতো, হসপিটালগুলো ওনার সন্তান। তার কাজে সেই সন্তানের প্রতি যদি বিদ্বেষ বা হিংসা পোষণ করা হয়, তাহলে সেটা আমাদের নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। তো আমরা এর সুরাহা চাই। আমরা চাইবো যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সন্তান মা যেমন তার সন্তানদেরকে অবহেলা করেন না, যে একটা বকা দিলেও বা বিরাগ ভাজন হলেও আবার কাছে টেনে নেন। আমি অনুরোধ করব যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি আমাদের মা, কারণ বাংলাদেশের আপনার নেতৃত্বেই আমরা সবাই এদেশের নাগরিকদেরকে চিকিৎসা সেবা দিয়ে এদেশের অবহেলিত মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। এবং আমরা যে কাজ করবো, আমরা যদি কোনো ভালো কাজ করি, সেই কৃতিত্বটা আপনি সেটা অন করুন প্লিজ। আপনি কারোর উপর রাগ হবেন না, কোনো রাগ বা বিরাগ হবেন না, কারণ আপনার হাতে কলম, আমার হাতে কিন্তু কলম নাই। আমি কিন্তু আপনার অনুগ্রহের অপেক্ষায়। সেজন্য ওই কলমটা যদি আপনি রাগান্বিত ভাবে ইউজ করেন, তাহলে আমার তো যাওয়ার জায়গা নাই। বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, মহিউদ্দিন সাহেবের কোনো ঠিকানা নাই। সেজন্য আমি বলবো যে এই হাসপাতালগুলো আপনার সন্তান, এই হাসপাতালে যারা চিকিৎসা কর্মী আছে, স্বাস্থ্যকর্মী আছে, সবাই আপনার সন্তান, আপনার কর্মী। আপনি এদের সাফল্যের মাধ্যমেই আপনি আনন্দিত হবেন এবং আপনি সফল হবেন। আমরা আপনার সেই সাফল্য কামনা করি, এবং যেটা হবার যাই হয়ে গেছে, এই দেশটা আপনার আমার সকলের। সেজন্য আপনি স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পেয়েছেন। আমরা আপনার নেতৃত্বেই এদেশের চিকিৎসা ব্যবস্থার যে দুর্গতি আছে, যে ভুল ত্রুটি আছে, আমরা কাটিয়ে উঠতে চাই। আমরা আপনার কাছ থেকে সহানুভূতি এবং আমরা আপনার কাছ থেকে সহানুভূতি আশা করছি। আপনার এত দেখতে মন চায় খোলামেলা, আপনি আপনার জন দেখেন, আর যারা আছে তাদেরকে দেখেন। আপনার জামাতের এমপিগুলোকে খুলে আপনার দেখতে হবে এ ধরনের আচরণ পেয়েছেন কোথায়। জাতীয় সংসদে কে আপনাকে চেহারা দেখাবে আর কে দেখাবে না, এটা তো আপনার জানার অধিকার নেই। কে অধিকার দিয়েছে আপনাকে যে ওই পর্দার ভিতরে কি আছে কি নাই এটা আমার জানতে হবে? আরে কি আছে কি নাই এটা তো আপনারা সংসদ সদস্য হওয়ার সময় দেখেন নাই? হুজুর হলেও তার স্বাধীনতা যেমন, একজন গায়ক নায়ক নায়িকা তারও স্বাধীনতা তেমন থাকা দরকার। ওর ভিতরে কে আছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আপনারা আমাদেরকে দেখছেন, আমরা তো জানি না এর ভিতরে কি আছে। মহান জাতীয় সংসদে জামাতের মহিলা এমপিদের পর্দাপুশিদাকে কটাক্ষ করে বক্তব্য রাখলেন বিএনপির মনিরুল হক চৌধুরী এমপি।
জাতীয় সংসদ, এখানে প্রত্যেকটি জাতি, গোষ্ঠী, ধর্ম, গোত্রের ব্যক্তিরা স্বাধীনভাবে তার পোশাকের স্বাধীনতা পাবেন। তিনি সেখানে তার মতো করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। বাংলাদেশের সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী এই সংসদে প্রত্যেকটি ধর্মগোষ্ঠীর মানুষের মান, মর্যাদা এবং ধর্মীয় পালনের স্বাধীনতা নিশ্চিত করা যেখানে হয়, সেই সংসদে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে আমাদের এই সময়ের, যাদেরকে আমরা মনে করি বিএনপি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের একটি দল ছিল, সেই ইসলামী মূল্যবোধের দল সার্টিফিকেটধারী সেই বিএনপির এমপি বলছেন পর্দা করাকে কটাক্ষ করে যে ওর ভিতরে কে আছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আপনারা আমাদেরকে দেখছেন, আমরা তো জানি না এর ভিতরে কি আছে। যেখানে সংসদ সদস্য সে তার পোশাকের শালীনতা রক্ষা করে যে কোনো পোশাকই তিনি পরিধান করতে সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, যেটা রাষ্ট্রীয় সামাজিক কোনো জায়গায় মানুষ অপছন্দ করে এমন কোনো পোশাক না হলেই সেটাকে আমরা শালীন পোশাক বলে থাকি। তো মহান জাতীয় সংসদের জামাতের এমপি যারা হয়েছেন, তারা তাদের চিন্তা, চেতনা, দর্শন এবং আদর্শের ভিত্তিতে ব্যক্তি পর্যায়ে কেউ কেউ স্কার্ফ পরে সেখানে কথা বলার চেষ্টা করেন, কেউ কেউ স্কার্ফ ছাড়া চলার চেষ্টা করেন, এবং এটা একান্তই তাদের ধর্মীয় স্বাধীনতা। ধর্ম চর্চার ক্ষেত্রেও যার মনে হয় যে আমি আরেকটু বেশি করে চর্চা করব, সে তার মতো করে চর্চা করেন। যার মনে হয় আমি স্বাভাবিকভাবে থাকব, সে তার মতো করে থাকেন। বাংলাদেশ জামাত ইসলামীর নারী এমপিদের মধ্যেই বিভিন্ন এমপি বিভিন্নভাবেই সংসদে উপস্থাপিত হচ্ছেন। তো সেই জায়গায় তাকে আজকের কটাক্ষ করে যদি আমাদের বিএনপির মনিরুল হক চৌধুরীর মতো লোকেরা, যার নিজের সাদা দাড়ি, মাথায় সাদা টুপি, বয়সের ভারে নুজ্জ হয়ে যাচ্ছেন, এবং ব্যক্তিগতভাবে আমিও তাকে চিনি এবং জানি, আমার সাথেও বেশ কয়েকবার তার কথা, সাক্ষাৎ, ফোনেও এমনকি মেসেজ বিনিময় হয়েছে, সে ভদ্রলোকের মুখ থেকে যখন আমি আজকের শুনি এ ধরনের বক্তব্য, তখন নিশ্চয়ই আমাকে ভাবিয়ে তুলেছে যে এই বিএনপি কি তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি? এই বিএনপি কি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি? এই বিএনপি কি তাহলে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বিএনপি? যাদেরকে দেখে আমরা বিভিন্ন সময় বলেছি বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিএনপির এই জিনিসগুলো আমাদের পছন্দ। আজকের সেই বিএনপির মুখ থেকে পর্দা বিরোধী আওয়াজ যদি ওঠে জাতীয় সংসদে, তাহলে আওয়ামী লীগ বিএনপির কোনোই পার্থক্য বাংলাদেশে এখন আর নেই। আমি আগেও বলেছি, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুকরণ করছে এবং আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। এবং কোন কোন জায়গায় তো আমি দেখছি চরম ধৃষ্টতা, যে ধৃষ্টতা আওয়ামী লীগ প্রদর্শন করতে ভয় পেত, 5 বার চিন্তা করতো, সেটা এখন বিএনপি করা শুরু করে দিয়েছে। আপনি কোন অধিকারের ভিত্তিতে আমার একজন নারী এমপির পোশাক নিয়ে আপনি কথা বলবেন? একজন স্কার্ফ পরা পরিহিত একজন নারী এমপি, তারও যেমন অধিকার আছে একজন স্কার্ফ ছাড়া কিংবা একেবারে ফুল তার উদলা মাথায় তিনি যদি সংসদে আসেন, তারও স্বাভাবিক অধিকার আছে। কই আমাদের কোনো এমপি, কোনো টুপিওয়ালা, এই যে জামাতের কিংবা অন্য স্বাভাবিক কোনো এমপি তো কোনো স্কার্ফ ছাড়া মহিলাকে কটাক্ষ করে সংসদে বক্তব্য দিলেন না। আজকে যদি ওই বক্তব্য দিতেন কেউ, তাহলে তো এতক্ষণে একেবারে নারীবাদীদের উল্লাসে টেকাই যাইতো না বাংলাদেশে। ব্যানার ফেস্টুন ঝলঝল করতো, আলেমদের বিরুদ্ধে প্রতিবাদ আসতো, ইসলামের ব্যাপারে প্রতিবাদ আসতো, রক্ষণশীলতার ছোঁয়া দিয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি হতো। অথচ জামাত একটা প্রোগ্রেসিভ ইসলামিক পার্টি, যেখানে জামাত সবসময় বিশ্বাস করে মানুষের শালীনতা, স্বাধীনতা এবং দেশের স্বাধীনতা, সর্বত্র কৃষ্টি, কালচার, সভ্যতা এবং এদেশীয় যে মানুষের চিন্তা চেতনা সেটাকে সম্মান করে, সেই জামাতের এমপি যদি স্কার্ফ পরে সংসদে বসতে না পারেন, তাহলে এই সংসদের মূল্যটা কোথায়? জাতীয় সংসদে কে আপনাকে চেহারা দেখাবে আর কে দেখাবে না, এটা তো আপনার জানার অধিকার নেই। কে অধিকার দিয়েছে আপনাকে? বিএনপির মধ্যেও তো থাকতে পারে কোনো একজন ব্যক্তি স্কার্ফ পড়তে পছন্দ করেন, তিনি কি পড়তে পারবেন না? আসলে এখন আর সেই বিএনপি নেই যেই বিএনপিতে সকল প্রকার মানুষরা থাকতে পারতো। এখন বিএনপিটার অভ্যাস হয়ে গিয়েছে যে এই বিএনপি মানে একটু ইসলামের বিরুদ্ধে কিছু বললেই মনে হয় যেন এটা একটা বিএনপি। এই বিএনপি মানে একটু দাড়ি টুপির বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কিংবা একজন ওই জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামিক জিনিসগুলোর বিরুদ্ধে বললে একমাত্র বিএনপি হওয়া যায়, এর পক্ষে থাকলে মনে হয় আর বিএনপি হওয়া যায় না। অথচ এটা কথা ছিল না। আমরা এই জন্য ছোটবেলা থেকে শুনতাম জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ, আর এখন জাতীয়তাবাদীও হয়তো নেই আর ইসলামী মূল্যবোধ তো মোটেই নেই। আজকের মহান জাতীয় সংসদে প্রত্যেকটি নারী এমপির স্বাধীনতা থাকার কথা। আমরা দেখছি তাদেরকে কিভাবে অবজ্ঞা করা হয়। সিট প্ল্যানেও জামাতের যত নারী সদস্য সবাইকে আপনারা পিছনে ঠেলে দিলেন। কেন? সংসদ সদস্যের মূল্যায়নের ক্ষেত্রেও পিছনে, কথা বলতে গেলে তাদেরকে ট্যাগিং দেওয়া হয়। অথচ আমার তো মনে হয় এই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে এখন এই পর্দাওয়ালা, স্কার্ফওয়ালা নারীরা সবচেয়ে কোণঠাসা। তাদেরকে এখন বিভিন্ন জায়গায় ইফটিজিং করা হয়, তাদের উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়, তাদের ব্যক্তিগত চলাফেরাকে নিয়ে স্বাধীনতার আজকের বিঘ্ন ঘটানো হয়। শুধু তাই নয়, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের, জামাত ইসলামের নায়েবে আমির, তার স্ত্রী সম্পর্কে পর্যন্ত আপনি মন্তব্য করেছেন। আপনি কি করে জানতে চাইলেন যে ওই পর্দার ভিতরে কি আছে কি নাই, এটা আমার জানতে হবে? আরে কি আছে কি নাই এটা তো আপনারা সংসদ সদস্য হওয়ার সময় দেখেন নাই? সংসদের কোন লাইনে লেখা আছে যে পর্দা পরে আসতে পারবে না, স্কার্ফ করে আসতে পারবে না? এই সংসদে বিড়িওয়ালারা ওখানে থাকে, সিগারেট খাওয়া লোকেরা থাকে, মদ গাঁজাওয়ালারা অনেক লোক, তারা হয়তো গোপনে তার বাসা বাড়িতে বসে আপনার বিভিন্ন ধরনের অবৈধ অপকর্মের সাথে সম্পৃক্ত এমন লোক সংসদ সদস্য আছে। আর আপনি সংসদ সদস্য হিসেবে একজন ইসলামিক
তাহজিব তার মতো করে মানছে, একটু বেশি মানছে, কেউ একটু কম মানছে, যে যেভাবে মানছে সেটাকে আপনি সহ্য করতে পারলেন না কেন? এই সংসদে এখন একটু বাম ধারাটা এস্টাবলিশ না হলে এই সাদাদারি সাদা টুপিওয়ালারাও বিএনপি করতে পারবে না, বিধায় ওনারা আজকের এই বক্তব্য দিচ্ছে। ওই ফজলুর রহমানরা সংসদে উঠে জামাতকে গালিগালাজ করছে। আমি এর চরম তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষের এখন পথ এখন একটাই খোলা। যেই কারণে এই জুলাই বিপ্লব করেছেন, চেতনার কিছুই বাস্তবায়ন হয় নাই। আমি তো সবসময় মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করি ব্যক্তি জীবনে। আমি বিশ্বাস করি একজন ব্যক্তি হুজুর হলেও তার স্বাধীনতা যেমন, একজন গায়ক নায়ক নায়িকা তারও স্বাধীনতা তেমন থাকা দরকার। কিন্তু এদেশে হুজুরদের স্বাধীনতা থাকে না, আলেমের স্বাধীনতা থাকে না, ধর্মীয় রাজনীতি করলে স্বাধীনতা থাকে না, আর এর উল্টা করলে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এটারই আমি চরম বিরোধিতা করি। আমি চাই সাংবিধানিকভাবে বাংলাদেশের মানুষের মুক্ত স্বাধীনতা তিনি তার মতো চর্চা করবেন, ধর্মীয় স্বাধীনতাও তিনি তার মতো পালন করবেন, কেউ কাউকে বাধা প্রদান করবেন না। আজ সে ধরনের আমাদের কথা বলার সময় এসেছে, সেই জিনিসটা প্রতিষ্ঠিত করার আমাদের আওয়াজ উঠানোর সময় এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন আর সেটা বিএনপির কাছ থেকে পাওয়া যাচ্ছে না। দেশবাসীকে সোচ্চার হতে হবে। আমাদের এই সংসদ রক্তের বিনিময়ে অর্জিত 16 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার সংসদ। সেই সংসদে সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে বর্ণবাদী চিন্তা চেতনা লালন করে, মানে আপনার কোনো অবস্থাতেই ওটাকে কি বলে যে আপনি এক ঘেঁষা মানসিকতা পোষণ করেন, আপনার এত দেখতে মন চায় খোলামেলা, আপনি আপনার জন্য দেখেন আর যারা আছে তাদেরকে দেখেন, আপনার জামাতের এমপিগুলোকে খুলে খুলে আপনার দেখতে হবে। এ ধরনের আচরণ পেয়েছেন কোথায়? আশা করি আমাদের এই দেশবাসী সোচ্চার হবে এবং এদেরকে এখনই যদি থামানো না যায় তাহলে এরা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর হিসাবে আসবে বলে আমি সংকেত পাচ্ছি। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।